বাংলাদেশ পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী এলাকা। দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। গাঙ্গেয় অববাহিকায় গড়ে ওঠা এদেশের মাটি অত্যন্ত উর্বর, যেখানে বীজ ফেললে সোনার ফসল ফলে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা সুন্দরবন, মৎস্য সম্পদ, কৃষিজমি প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা একটি সমৃদ্ধ এলাকা, একটি বসতি, একটি নদী কেন্দ্রিক সভ্যতা। সবুজ বিপ্লব ঘটানোর নামে তৈরি উপকূলীয় বাঁধ এখানের মানুষের মাঝে প্রথম দিকে আশার সঞ্চার করলেও পরবর্তীতে তা ভয়াবহ দুর্যোগ হিসেবে দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লবণ এলাকার সম্প্রসারণ ঘটায়। লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষিজ ফসল কমতে থাকে এবং কৃষিতে খরচ পোষাতে মানুষ চিংড়ি চাষের দিকে ঝুঁকে পড়ে, যার ফলে কৃষি জমি কমে যেতে থাকে এবং প্রান্তিক কৃষক ক্রমশ ভূমিহীন হয়। কৃষিতে নিয়োজিত শ্রমিক বেকার হয়ে পড়ে। মারি যাওয়ায় দেশে খুব দুর্ভিক্ষ, তাই আমাদের বাইরে যেতে হয়। আগে যেমন দিন মজুরি প্রচুর চলতো, সেইগুলো আর এখন হয় না। যেমন আমাদের সীমিত জায়গা ফসল হয় আর সমস্ত জায়গা ঘের বেশি, আর দেশে এই ঘেরের জন্য প্রচুর লোকের কাজ বন্ধ আছে ঘের এলাকার চিংড়ি মাছের চাষের জন্য। খাবার পানি হিসেবে মানুষ পুকুরের পানি ব্যবহার করত এতদিন। লবণ পানির ফলে খাবার পানির পুকুর নষ্ট হয়ে যায়। মহিলা ও শিশুদের তাই 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙনের ঘটনা বেড়ে গেছে বহুগুণ। বলে রাখা দরকার, এখানকার বসতি হলো নদী কেন্দ্রিক। নদী ভাঙনের ফলে ভিটেমাটি হারিয়ে মানুষজন উদ্বাস্তু হয়ে পড়ছে। বেচা কেনা করো, মাছ কাঁড়াতে খাবো, আর এই বাচ্চা কাচ্চা থুয়ে আমাকে তো যেতে হয়, বাচ্চা কাচ্চা সবসময় জন্য বাড়ি থুয়ে যেতে হয়। কোথায় জলে জালি পড়ে, নিজেরা দেখতে হয়, লোকে তুলে তুলে থই, নিজেরা এসে তুলতে হয়, কষ্টর বিনিময় ওই বনে যেতে হয়, বনে বাঘ কুঁড়ির মুখে গিয়ে ফেটে এনে বাচ্চাদের মুখে দিতে হয়। তিনবার রাস্তা গেছে, আর এইবার যদি যায় তো আমরা একদম রাস্তার ওপর ছাড়া বসার। এখন তো রাস্তায় বসে আছি। এলাকার মানুষ বহুত মানুষ চলে গেছে এই দেশ ছেড়ে, যে বারবার জায়গা নিয়ে ভুঁইনি কোথায় গিয়ে উঠবো। যখন দুবার রাস্তায় গেছে তারপরে সব চলে গেছে, আমরা যাইনি, কারণ না এ দেশ ছাড়বো না, এখানে থাকি। আমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, আমাদের এখন কোথায় যাব না যাব কোনো আচ্ছারা নেই, আর আমাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট। এখানে নদীতে যদি মাছ পড়ে তো আমরা একটু খাই, আর যদি না পড়ে আমাদের খাওয়া হয় না। আমাদের অবস্থা খুব খারাপ। এই যে ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে আছে, এর মা কদিন আগে মারা গেল। এই ভাঙন লাগলে চিন্তা ভাবনায় বাবা কোথায় পাগল হয়ে চলে গেল। খুব আমাদের দুরবস্থা। এই জায়গায় আমার বাড়ি ছিল, এই নদী ভাঙনে সব চলে গেছে, আমি এখন কোথায় থাকবো? আইপিসিসির মতে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা এবং এর তীব্রতা বাড়বে বহুগুণ। আইপিসিসি রিপোর্ট অনুযায়ী 1950-এর দশকে সারা পৃথিবীতে জলবায়ু সংক্রান্ত দুর্যোগ ঘটেছিল 117টি, যা 1990-এর দশকে এসে দাঁড়ায় 1609-এ। সালের নভেম্বর মাসের সিডর এবং 2009 সালের মে মাসে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা পুরো দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে।
হাজার হাজার মানুষ নিহত হয়েছে। অনিয়মিত বৃষ্টিপাত জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রভাব। বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় মানুষ শুধুমাত্র বৃষ্টির পানি দিয়ে চাষাবাদ করত, কিন্তু সম্প্রতি বছরগুলোতে বর্ষা মৌসুমে নিয়মিত বৃষ্টি না হওয়ায় কৃষকরা ফসল উৎপাদন করতে পারছে না। 10 বছর আগে এলাকায় প্রাকৃতিক অবস্থা ছিল মোটামুটি ভালো। আমরা জ্যৈষ্ঠ মাস থেকে বর্ষা শুরু হতো এবং আষাঢ় মাসে আমরা ধানের বীজ রোপণ করতাম। কিন্তু গত কয়েক বছর 2-3 বছর থেকে এইটি মানে আমরা বেশি কষ্ট ভোগ করছি। মানে ঠিক সময় মতো আমরা বৃষ্টি পাচ্ছি না, আর যদিও বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে অতিবৃষ্টি, যেমন ভাদ্র মাসে কার্তিক মাসে যখন ধান বাইর হয় তখন হয়তো দেখা যাচ্ছে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে ঘূর্ণিঝড়ে ফসলাদি মানে ভীষণ ঝড়ে সে ধানের ক্ষতি হয়। এবছর তো আমাদের ফসল বিনষ্ট হয়ে গেছে। আগামী যে মৌসুমি মানে বর্ষা মৌসুম পর্যন্ত আমরা যে টিকে থাকবো কিভাবে, সেটি এক উপরওয়ালার ভাষা। এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ নেই। 1990 দশকের পর থেকে শুরু হয় অভিবাসন। সে সময় বাণিজ্যিক চিংড়ি চাষের ব্যাপক সম্প্রসারণ হওয়ায় প্রচুর শ্রমিক বেকার হয় এবং বাপদাদার ভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে থাকে। পূর্বে মানুষের জমিতে ধান হতো, ধান থেকে পল হতো, নাড়া হতো। মানুষ এই পল দিয়ে মানুষ প্রচুর পরিমাণ গবাদি পশু পালন করতে পারত। দেখা যাচ্ছে একটা ভূমিহীন পরিবারও সচ্ছলভাবে বসবাস করতে পারত এই এলাকায়। তারপর চিংড়ি চাষ আসলো। চিংড়ি চাষের ফলে পানির লবণাক্ততা বেড়ে গেল, প্রচুর পরিমাণ খাওয়ার পানির অভাব দেখা দিল। এখনও যে সকল বাচ্চারা আছে স্কুলে যায়, এ সকল বাচ্চারা এবং মহিলারা 4-5 মাইল দূর থেকে লাইন দিয়ে পানি সংগ্রহ করে। নারীরা একদিক থেকে দুর্বল হয়ে পড়ছে এবং শিশুরা শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে। একটা বাচ্চা আমার আজকে বিদেশে খেবড়িয়েছে, তার কারণে কাজের জন্য কাজ পায়নি বলে। কৃষি থেকে উৎপাদ হওয়া শ্রমিক, নদী ভাঙনের ফলে সর্বস্ব হারানো পরিবার, প্রাকৃতিক দুর্যোগের ফলে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের গন্তব্য হয় ইটভাটা, শহরতলীয় শহর, এমনকি প্রতিবেশী দেশ। পেশা ইটভাটা শ্রমিক, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, ভিক্ষুক, অন্যের বাড়ির চাকরানি। একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষেরা নিয়োজিত শহরের ময়লার স্তূপ থেকে বিক্রয়যোগ্য জিনিসপত্র ও কাগজ কুড়ানোয়। শহরের মানুষের উচ্ছিষ্ট থেকে স্বপ্ন ভিক্ষা করা মানুষরা অত্যন্ত নাজুক পরিবেশে বসবাস করছে। সামান্য বর্ষা হলে এদের বাসস্থান ডুবে যায়। এলাকার লোকের কাছে এরা রিফিউজি হিসেবে পরিচিত, কিন্তু এরা রিফিউজি না মাইগ্রান্টস। এসি মেশিন, ফ্রিজ, কলকারখানা, দেশ দখল শব্দগুলো যাদের মনের মাঝে উঁকি মারেনি একবারও, জলবায়ু পরিবর্তনের কথা যাদের কর্ণকুহরে পৌঁছায়নি, এর জন্য যারা বিন্দুমাত্র দায়ী নয়, প্রকৃতির কি নির্মম পরিহাস। জীবন দিয়ে স্বপ্ন বেছে নিজের সন্তান ও বাপদাদার ভিটামাটি ছেড়ে দিয়ে তাদের মূল্য দিতে হচ্ছে। কি তাদের অধিকার? তাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে কারা? কারা কেড়ে নিয়েছে তাদের সন্তানের মুখের হাসি? কাদের কারণে অকালে কাফনে মোড়া হচ্ছে লাশ? কোথায় হবে এদের গন্তব্য? এ সকল রিফিউজি ক্যাম্প থেকে প্রতিদিন পাখির বাসার মতো বাসা ছেড়ে আবাল বৃদ্ধ বনিতা সকলকে শ্রম বিক্রির জন্য পথে নামতে হয়। উন্নত বিশ্বের ভোগবাদী মানসিকতার শিকার এ সকল উদ্বাস্তুরা, রিফিউজি হোক বা মাইগ্রান্টস, সকালে ও সন্ধ্যায় ছুটে চলার মাঝে প্রশ্ন ছড়ে, প্রশ্নটা প্রশ্নই থেকে গেল।